দীর্ঘ ২৮ বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর কার্যক্রম। শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার প্রত্যয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে নির্দিষ্ট আকারে রিকশা ভাড়া নির্ধারণ, মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে হলে সিট দেওয়া। শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে ডাকসু, প্রত্যাশা ছাত্রছাত্রীদের। ওনারা যে ইশতেহার দিয়েছেন মূলত ওগুলোই আমাদের চাওয়া। হলের স্টুডেন্টদের যে সুবিধাটা নিশ্চিত করা, তাহলে আমার মনে হয় যে একটা ভালো ডাকসু আমরা বলতে পারবো। অব্যবস্থাপনা বলা চলে হলগুলোতে, লাইব্রেরিতে, সেদিকটাও যেন তারা দেখে। পুনঃতফসিলের দাবিতে কয়েকটি সংগঠনের বিক্ষোভ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৯০ পার হওয়া এরশাদ আবারও পদক্ষেপ নিলেন ভাইয়ের বিরুদ্ধে। দলের কো চেয়ারম্যানের পর সরানো হলো সংসদে বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও। নতুন নাম রওশন এরশাদ। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশে সরকার একদলীয় শাসন চালাচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে দেউলিয়া দলটি, মন্তব্য হানিফের। তৃতীয় ধাপে দেশের ১১৭টি উপজেলায় ভোট গ্রহণকাল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ জন চেয়ারম্যান নির্বাচিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ কঠোর অবস্থানে ইসি। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চম দিনের মতো বেসরকারি শিক্ষকদের অবস্থান। সরকার নয়, নিয়োগ দিয়েছিল স্কুল কমিটি। শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়েও প্রশ্ন। এবং থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউটার্ন প্রকল্পের ভবিষ্যৎ। ৩টি লুপের সুফল পেলেও আটকে আছে ৮টির কাজ, সমন্বয়ের তাগিদ। দীর্ঘ ২৮ বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যক্রম। সকালে প্রথম কার্যনির্বাহী সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত ভিপি, জিএস সহ নির্বাচিত ২৫ জন প্রতিনিধি। প্রথম কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডাকসু প্রতিনিধিরা। এদিকে ডাকসু নির্বাচন বাতিল চেয়ে পুনঃতফসিলের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল ও কয়েকটি বাম ছাত্র সংগঠন। কাটলো প্রায় ৩ দশকের অচলায়তন। দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার পর শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের প্রাণবন্ত উপস্থিতিতে সচল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। শনিবার সকালে সব জল্পনার অবসান ঘটিয়ে ডাকসুর কার্যনির্বাহী সভায় যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন সহ ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় বঙ্গবন্ধু জাতীয় চার নেতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। এছাড়াও গ্রহণ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব। সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান প্রস্তাবনাটা ধন্যবাদের সাথে গ্রহণ করা হলো। সভায় ডাকসুর অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের সিদ্ধান্ত হয়। গৃহীত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপরিবহন নিয়ন্ত্রণ করে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন চালুর প্রস্তাব। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে নির্দিষ্ট আকারে রিকশা ভাড়া নির্ধারণ করার জন্য পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত হবে এবং বিভিন্ন আবাসিক এলাকার ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট অর্থাৎ প্রাথমিকভাবে ৩০০ বা ৩৫০ রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। হল থেকে গণরুম, গেস্ট রুম এবং রাজনৈতিক বিবেচনায় সিট দেওয়া বন্ধ করে এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং এসএম হলে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে অছাত্র বহিরাগতদের হল ত্যাগ করার জন্য। শিক্ষার্থীদের অধিকার আদায় ও ইশতেহার বাস্তবায়নে নতুন ডাকসু কাজ করবে বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। ওনারা যে ইশতেহার দিয়েছেন মূলত ওগুলোই আমাদের চাওয়া। এগুলো যদি পূরণ হয় তাহলেই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। সহিংসতার মধ্যে না জড়িয়ে সবাই যদি এক কাতারে দাঁড়িয়ে সঠিকভাবে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রে আমাদের দাবি দাওয়া পূরণ হবে। তবে ডাকসু নির্বাচন বাতিল চেয়ে আবারও ভোটের দাবিতে আলাদা কর্মসূচি পালন করে ছাত্রদল ও কয়েকটি বাম ছাত্র সংগঠন।
ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন ভিপিজিএস ও নবনির্বাচিত প্রতিনিধিরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির পর এবার দলের উপনেতার পদ থেকেও ভাই জিএম কাদেরকে সরিয়ে দিলেন এরশাদ। বিকেলে এই সংক্রান্ত একটি সাংগঠনিক আদেশে বিষয়টি স্পষ্ট করেন তিনি। স্পিকারকে অবহিত করে লেখা চিঠিতে জিএম কাদেরের পরিবর্তে রওশন এরশাদ দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করা হয়। এ নিয়ে নানা গুঞ্জন চলছে দলের ভেতরে বাইরে সহ রাজনৈতিক মহলে। গেল বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৯০তম জন্মদিন উদযাপিত হলো। দলীয় আয়োজনে এক পাশে স্ত্রী রওশন এরশাদ এবং আরেক পাশে ছোট ভাই জিএম কাদেরকে নিয়ে জন্মদিনের কেক কাটেন পার্টির চেয়ারম্যান। উদযাপনের মুহূর্তও ভাগাভাগি হয় পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের মাঝে। এর একদিন বাদেই শুক্রবার রাতে এলো নতুন খবর। ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরাধিকার থেকে অর্থাৎ পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির নির্দেশ এলো দলের চেয়ারম্যান ভাই এরশাদের পক্ষ থেকে। সাংগঠনিক সেই নির্দেশে বলা হলো শুধুমাত্র প্রেসিডিয়াম সদস্য পদেই থাকবেন জিএম কাদের। শুক্রবার রাতে সময় সংবাদকে তার প্রতিক্রিয়া জানান জিএম কাদের। গতকাল বলবেন আমার তো মারা যাবে এবং তারপরে পার্টিতে আমি ভালো মতো চালাই, এই সমস্ত কথা উনি জানতে পারছেন। কিছু বুঝলাম না কিভাবে পার্টির দিয়েছে। পার্টি তো চেয়ারম্যান সাহেব আছে, আমি তো সবসময় চেয়ারম্যান সাহেবের সঙ্গে কাজই করছি। ২৪ ঘন্টা পার না হতেই আবারও চমক এলো জাতীয় পার্টি ঘিরে। এবার নতুন সাংগঠনিক আদেশে ছোট ভাই জিএম কাদের পদচ্যুত হলেন সংসদে প্রধান বিরোধী দলের উপনেতার দায়িত্ব থেকেও। সাংগঠনিক সেই আদেশ সংক্রান্ত চিঠির অনুলিপি সংসদের স্পিকারকে পাঠিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ জানিয়েছেন, এখন থেকে বিরোধী দলের সংসদ উপনেতার দায়িত্বে থাকবেন তার সহধর্মিণী রওশন এরশাদ। এমন সিদ্ধান্তে দলের সাংগঠনিক পরিস্থিতির কোনো সংকট আসবে না বলে আশা একজন নেতার। উনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং উনি রাষ্ট্রনায়ক, সে কারণে ওনার সিদ্ধান্ত আমরা মনে করি দলের পক্ষেই আসবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাংগঠনিক নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টি শক্ত অবস্থান করতে পারেনি এখনো। এই জাতীয় পার্টির কতজন যে মহাসচিব এ পর্যন্ত নিযুক্ত হয়েছে ক্ষমতার থেকে এবং ক্ষমতার বাইরে, যে তার কোনো কুল কিনারা নেই। তার মানে রাজনৈতিক দল হিসেবে তারা কখনো গড়ে ওঠেনি। শক্তিশালী বিরোধী দল না থাকাটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। মাত্র ৩ দিনের মাথায় উত্তরাধিকার ছোট ভাইকে সব পদ থেকে সরিয়ে সহধর্মিণী রওশন এরশাদকে পদায়ন করে এরশাদ কি বার্তা দিতে চাইছেন সে নিয়েই গুঞ্জন আর তোলপাড় এখন রাজনৈতিক মহলে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ৩ দিনের মাথায় আবারও প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করল বিএনপি। নয়াপল্টনে দলের কার্যালয়ে এই কর্মসূচিতে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছদ্মবেশে বর্তমান সরকার একদলীয় শাসন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশ এখন কঠিন সময়ের মুখোমুখি। নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। কবি আল মাহমুদের মৃত্যুতে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতাটুকু নাই তারা গণতন্ত্রের কথা বলবে কেন? একটা আপনার ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে আপনার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বসানো হচ্ছে। হতাশার প্রশ্নই উঠতে পারে না। এটা তো হচ্ছে কাল, এই কাল আমরা উত্তীর্ণ হব, এই আমরা জয়ী হবই। এরপর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতীকী গণ অনশন কর্মসূচিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম জিয়াকে কারাগারে বন্দী রেখেছে সরকার। একটা পরিত্যক্ত কারাগারে তাকে রেখেছে এবং ওইখানেই আদালত বসিয়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। আমরা মনে করি এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে এবং তাকে জনগণের দৃষ্টির বাইরে তার এই মামলা চালানো হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম জিয়ার মুক্তি হবে বিএনপির আন্দোলনের একমাত্র ইস্যু। যত দ্রুত সম্ভব প্রয়োজনে নেতৃত্বের রদ বদলের মধ্য দিয়ে সঠিক এবং সক্রিয় নেতৃত্ব জনগণের সামনে উপস্থিত করতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
তাই তারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা ঘটাতে পারে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এই বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। যেভাবে জামাত আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেছে, ঠিক একইভাবে বিএনপি আস্তে আস্তে বাংলাদেশ থেকে রাজনীতির অঙ্গন থেকে নিঃশেষ হয়ে হারিয়ে যাবে। এবং সেই কারণে আজকে তারা সুযোগ পেয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এই সমস্ত বিএনপি জামাতের অনুপ্রবেশকারীদের থেকে সতর্ক থাকতে হবে। এরা এসে আমাদের কাছে ভর করে আমাদের দলের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে। এদেরকে চিহ্নিত করতে হবে। রাতের সময় আরো থাকছে। দিনে দুপুরে রাজধানীর হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীর গুলিতে এক পথচারী আহত, ধস্তাধস্তিতে গুলিবিদ্ধ এক ছিনতাইকারীও ঢাকা মেডিকেলে ভর্তি। মৌলভীবাজারে বাস চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। বাগবিতণ্ডার জেরে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ করে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছেন সহপাঠীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ রাজু। যেই কারণে এখানে একটা অবরোধের সৃষ্টি হয়েছে, সিলেটের একেবারে প্রবেশমুখ হুমায়ুন রশিদ চত্বরে যে 4টি সড়ক আছে, এই 4টি সড়কই অবরোধ করে রেখেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার কারণ হচ্ছে গিয়ে তাদের সহপাঠী যে টেকনোলজি ডিপার্টমেন্টের শেষ বর্ষের ছাত্রী, অনার্স শেষ বর্ষের ছাত্র ওয়াসিম, তার 11 জন সহপাঠী নিয়ে নবীগঞ্জ থেকে সিলেট ফিরছিল। সেই শেরপুরে আসার আগেই যে বাস দিয়ে আসছিল তারা উদার পরিবহন, সেই উদার পরিবহনের যে কন্ডাক্টর এবং চালকের সাথে ভাড়া নিয়ে তাদের একটি বচ্চা দেখা দেয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তারা বলেছিল যে না, এই ভাড়া হবে না, তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য। তখন বাসের যে হেল্পার আছে, সেই হেল্পার তাদেরকে শেরপুরে নামক স্থানে, যেটা মৌলভীবাজারে অবস্থিত, সেইখানে তাদেরকে নামিয়ে দেয় এবং নামিয়ে দেওয়ার শেষ মুহূর্তে ছিল ওয়াসিম, এবং ওয়াসিমকে এক পর্যায়ে, যেটা তারা অভিযোগ করেছে, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেছেন যে ওয়াসিমকে হেল্পারে বাস থেকে একরকম ধাক্কা দিয়ে তাকে নামিয়ে দিয়েই বাসটা চলন্ত বাস চালক তার বাসটা স্টার্ট করে দেয়। এই সময় ওয়াসিম বাসের নিচে পড়ে যান এবং বাসের চাকার নিচে পড়ে যাওয়ার পরপরই সে মারাত্মকভাবে আহত হন এবং আহত হওয়ার পর তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং 2টার সময় যে ঘটনা ঘটেছে তার থেকে বিকেল পর্যন্ত ওসমানী হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন এবং শেষ সময় সন্ধ্যার দিকে তার সেইখানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াসিম। এবং এই কারণেই তার পরপরই কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে তারা জড়ো হন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে জড়ো হওয়ার পর তারা একটি দল এখানে চলে এসে এই টার্মিনাল এলাকা, এই হুমায়ুন রশিদ চত্বরে আশেপাশেই সব বাস স্টপেজ এবং টার্মিনালটাই কাছেই একটি অংশ। তারা প্রথমে টার্মিনালে যান এবং টার্মিনাল থেকে ছুটে এসে তারা এই হুমায়ুন রশিদ চত্বরটি একেবারে চারদিক একেবারে বন্ধ করে দেন। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। দক্ষিণ সুরমা থানার ওসি হাবিবও রয়েছেন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এখানে রয়েছেন এবং আশেপাশে যে থানাগুলো রয়েছে সেই এসএমপি সেই থানাগুলো থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখানে এসেছেন এবং এসে তাদের যারা শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তার ফিরিয়ে এখনো পর্যন্ত তারা এখান থেকে একটু দূরে গিয়ে তারা আন্দোলন করছে। তারপরেও এখন পর্যন্ত যেই ঢাকা, সিলেট এবং অন্যান্য সড়কে বা আন্তঃ উপজেলা বা আন্তঃজেলা যে বাস চলাচল বা অন্যান্য যান পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এই মুহূর্ত পর্যন্ত। এবং প্রক্টর তাদের সাথে আলোচনা করছে এবং আলোচনার পর তাদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরই বোঝা যাবে এই সড়ক কখন চালু হয় এবং এই অবরোধ কখন প্রত্যাহার করা হয়। অবরোধ প্রত্যাহার করার সাথে সাথে দর্শকদের আমি জানিয়ে দিতে পারবো। রাজু, এই ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ওয়াসিম নামক এক শিক্ষার্থীর নিহতের ঘটনার পরবর্তী আন্দোলনের সর্বশেষ। সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। পঞ্চম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। তাদের দাবি, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা না হলে তা যেন বাতিল করা হয়। নিজেদের সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত দাবি করলেও এ বিষয়ে যথোপযুক্ত কোনো তথ্য দিতে পারছেন না শিক্ষকরা। স্লোগান
স্লোগান, ব্যানার আর প্লাকার্ডে প্রেস ক্লাবের সামনের সড়ক এখন নন এমপিও শিক্ষকদের দখলে। অংশগ্রহণকারী অধিকাংশেরই অতিক্রম করেছে সরকারি চাকরির বয়স। উপজেলা স্থানীয় প্রতিনিধিদের দেয়া শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে কর্মরত এই শিক্ষকরা একসাথে সবাই সমাবেশ হয়েছি যে সরকারের কাছে দাবি করে আমরা এই বিল বেতনটা নেব। তাই 15-20 বছর যাবত আমরা ফ্রি ভাবেই খেটে যাচ্ছি, বেতন ছাড়া খেটে যাচ্ছি। সংসার চলে, বাড়িতে কৃষি টিষি যা আছে ওইগুলা করি। আর ওই মাদ্রাসায় পড়ান কখন? পড়াই সকাল 10টা থেকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল ব্যবস্থাপনার কমিটির মাধ্যমে বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছেন এই শিক্ষকরা। নিয়োগপত্রে উল্লেখ ছিল না সুনির্দিষ্ট বেতন ভাতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও, যদিও সরকারি বিধি মেনে নিয়োগের দাবি আন্দোলনকারী শিক্ষকদের। 5 জন বিশিষ্ট একটা কমিটি করে এবং ডিজির প্রতিনিধি, সরকারি প্রতিনিধি থাকে এবং গভর্নমেন্ট কলেজে এবং সভাপতি থাকে, 5 জন নিয়ে আমাদের সরকারিভাবে বিধি মোতাবেক নিয়োগ দিয়েছে। স্কুলের যে ম্যানেজিং কমিটি আছে তার মাধ্যমে পেপার পত্রিকা হয়, পেপার পত্রিকার মাধ্যমে ওই আলোকে ডিজি প্রতিনিধি নমিনি হয়। তখন বেতনের বিষয়ে কিছু উল্লেখ ছিল না, বেতনের বিষয়ে কোনো উল্লেখ থাকে না। সরকারি কলেজের প্রধান শিক্ষিকা তিনি হচ্ছে আমাদের ওখানকার ডিজির প্রতিনিধি হিসেবে করছেন। এমপিওভুক্ত করা হবে স্কুল বা কলেজ। ব্যবস্থাপনা কমিটির এমন প্রতিশ্রুতিতেই এসব শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন এই শিক্ষকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেখবেন সংবাদের শেষাংশে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 117টি উপজেলায় ভোট গ্রহণকাল। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি সহ নির্বাচনের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় পৌঁছে দেওয়া হয় ভোট কেন্দ্রগুলোতে। তৃতীয় ধাপে রোববার রংপুর, বরিশাল সহ 25 জেলার 117টি উপজেলায় ভোট গ্রহণ হবে। এতে চেয়ারম্যান পদে 358 জন, ভাইস চেয়ারম্যান পদে 604 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 414 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। বিকেলে কমিশন সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার জন্য এ ধাপে 4 জন সহ মোট 9টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি, ওই সমস্ত উপজেলা থেকে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে 3 জন উপজেলা নির্বাহী অফিসারকে আমরা প্রত্যাহার করেছি এবং 9 জন ওসিকে আমরা প্রত্যাহার করেছি। বর্তমান সরকারের হাত ধরে দেশ তথ্য প্রযুক্তি সহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কামরুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে খেলার মাঠে 71-এর রণাঙ্গন, বিজয় পতাকা উত্তোলন সহ নানা ধরনের ডিসপ্লে প্রদর্শন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কামরুল ইসলাম লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের ভালোর পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে, মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে ধারণ করে আজকে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উন্নত বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের সারথি হবে তোমরা। আজকে তাই তোমাদের মানুষ হতে হবে, বড় হতে হবে, তোমাদের দেশপ্রেমিক হতে হবে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে বিশ্বাস, এই বিশ্বাসটা তোমাদের অন্তরে ধারণ করতে হবে। আজকে তোমরা ইন্টারনেট ব্যবহার করছো, ল্যাপটপ ব্যবহার করছো, সকল কিছু তথ্য প্রযুক্তির অবারিত দ্বার তোমাদের সামনে আজকে মাননীয় প্রধানমন্ত্রী উন্মোচন করেছেন।
প্রথম পর্যায়ে সুফল মিললেও থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউটার্ন প্রকল্পের ভবিষ্যৎ। প্রকল্পে থাকা 11টির মধ্যে 3টি লুপ চালু হওয়ায় বদলে গেছে এয়ারপোর্ট থেকে উত্তরা পর্যন্ত রাস্তার চিত্র। তবে আটকে গেছে অন্য 8টির কাজ। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না হলে মুখ থুবড়ে পড়বে আশা জাগানিয়া এ প্রকল্প। তবে বাস্তবায়নকারী সংস্থার প্রত্যাশা, শিগগিরই শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখবে ইউটার্ন প্রকল্প। এয়ারপোর্ট থেকে উত্তরা রাস্তায় গত 2 মাস ধরে যারা চলাচল করেন তাদের কাছে স্বস্তির নাম ইউটার্ন। কদিন আগেও এই পথে ইউটার্ন নিতে যে যানজটের সৃষ্টি হতো তা এখন স্মৃতি, কমেছে দুর্ঘটনাও। এখানে কোনো সিগন্যাল নাই, যেরকম জসিমউদ্দিন রোডে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এখন আর বসে থাকতে হয় না। এই লোকগুলো হয়েছে, আমরা খুবই উপকৃত হয়েছি। বাংলাদেশে প্রথমে একটা ইউটার্ন খুব মজবুত হয়েছে। পরিমাণে অনেক হওয়া উচিত, তাহলে মানুষ আসলে অন্য রাস্তার গাড়ি একদিকে ভিড় করবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় তেজগাঁও 7 রাস্তা থেকে উত্তরা আব্দুল্লাপুর পর্যন্ত এই ইউটার্ন প্রকল্পের আওতায় রয়েছে মোট 11টি লুপ। সাফল্য এসেছে প্রথম 3টিতেই, অথচ এই পথে চলমান অন্য উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয়হীনতায় আটকে গেছে গল্ফ ক্লাব থেকে 7 রাস্তা পর্যন্ত বাকি 8টির কাজ। কাজ করতে যে বিভিন্ন পার্শ্ববর্তী কিছু সংস্থার, বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়েজ আর বাংলাদেশ রেলওয়ে, ভূমি জরিপ অধিদপ্তর ইত্যাদি কিছু কারণে জটিলতায় প্রকল্পটা কিছুটা সময় বিঘ্নিত হয়। এই সমস্যা সমাধান হয়ে গেলে এবং আরডিপিটা অনুমোদন হয়ে গেলে আমরা বাকি 8টি ইউটার্নের নির্মাণ কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একটু আন্তরিক হলেই সমস্যার সমাধান সম্ভব। পিডির সাথে আলাপ করলাম, পিডি বলল, স্যার আমি তো আর ওই 3টা করছি, আর তো করতে পারছি না, কাজ তো বন্ধ। ওইখান থেকে বিআরটি আসবে, এলিভেটেড এক্সপ্রেসে আসবে, কিন্তু আমার কথা হলো বিআরটি এলিভেটেড এক্সপ্রেসে আসবে এটা আমরা জেনেই কিন্তু করছিলাম। এটাকে রিডিজাইন করা একেবারে সোজা জিনিস, অনেক পয়সাও লাগবে না। প্রকল্প নিয়ে সৃষ্ট জট শিগগিরই খুলবে এমন প্রত্যাশা নগরবাসীর। সড়কে শৃঙ্খলা ফেরাতে সপ্তাহ পক্ষ কিংবা মাসব্যাপী বিএনপির নানা কার্যক্রম চোখে পড়লেও বিশেষজ্ঞদের বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও উপেক্ষিত রোড ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি। তারপরও এ ধরনের 2-1টি প্রকল্প যেগুলো কিছুটা হলেও আশা জাগাচ্ছে, সেগুলো বারবার মাঝপথে এসে থমকে যাওয়ায় নিরাপদ সড়ক নিশ্চিত হওয়া নিয়ে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারীর গুলিতে এক পথচারী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীর পায়েও গুলি লাগে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর 1:45টায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দিন তালুকদার। আহত সুজাউদ্দিন জানান, কোম্পানির একটি কাজে মতিঝিল থেকে পায়ে হেঁটে নবাবপুর যাওয়ার সময় গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের পাশে মোটরসাইকেলে করে এসে 4-5 জন ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পল্টন থানার ওসি মাহমুদুল হক জানান, সুজাউদ্দিনের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী সোহাগ তার কোমরে থাকা পিস্তল বের করে সুজাউদ্দিনের পায়ে গুলি করে। এ সময় সোহাগের পায়েও গুলি লাগে। সোহাগ ঢাকা মেডিকেলে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে। বাংলাদেশে যত ছিনতাইকারী আছে, যখনই ধরা পড়ুক, প্রশাসন যেন অবশ্যই তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যাতে নেক্সটে ওরা কখনো এরকম কোনো অকারেন্স না করে। আমরা এটা নিয়মিত মামলা হবে এবং যে আসামি অসুস্থ অবস্থায় আছে তাকে পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং ঘটনার সঙ্গে আর কে জড়িত আছে, যে পালিয়ে গেল তার পরিচয় কি, এইসব উদ্ঘাটন করার চেষ্টা করব এবং যারা এর মধ্যে ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। রাজধানীতে মশা নিধনে 11 দিনের ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী 3 এপ্রিল পর্যন্ত উত্তর সিটির পুরো এলাকায় চলবে এই কর্মসূচি। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের বিশাল এলাকা জুড়ে বেশ কিছু জলাধার রয়েছে যা নিয়মিত পরিষ্কার করা হয় না। এছাড়া সীমানার বাইরেও সিভিল এভিয়েশনের আরও কিছু জলাধার রয়েছে যা থেকে মশার উৎপত্তি হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্বতন্ত্র সংস্থা হিসেবে সিভিল এভিয়েশনের নিজ উদ্যোগে মশা নিয়ন্ত্রণের পরামর্শও তাদের। লোকবলের সংকট থাকায় কার্যক্রম নিয়মিত চালানো সম্ভব হয় না বলে জানায় সংস্থাটি। তারা আমাদের সাথে একযোগে কাজ করবে। আমরা কিছুদিন কাজ করে দেওয়ার পরে
তারাও নতুন মেশিনপত্র কিনেছে, তারাও এই কার্যক্রম অব্যাহত রাখবে। 6টা গ্রুপের মাধ্যমে সেই কার্যক্রমটা পরিচালিত, পাশাপাশি আমাদের নিজস্ব যে যন্ত্রপাতি আছে, আমাদের লোকবল আছে, সমন্বিতভাবে সেই কাজগুলো পরিচালিত। যদি সমন্বিতভাবে কাজ করি, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আশা করি যে আমরা একটা প্রত্যাশিত মাত্রায় সেই সার্ভিসটা আমরা এনশিওর করতে পারবো। সামাজিক একটি বিপ্লব ঘটাতে পারি, অবশ্যই এই মাদক আমরা বন্ধ করতে পারবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক শ্রেণীর অসৎ কর্মকর্তা। দেখবেন সংবাদের শেষাংশে। কোনোভাবেই দেশে বন্ধ হচ্ছে না মাদক সরবরাহ। নতুন নতুন কৌশলে মাদক চোরাচালান করছে জড়িতরা। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পাশাপাশি এই সমস্যা মোকাবিলায় প্রয়োজন সামাজিক সচেতনতা। তাদের মতে সমাজে যতদিন মাদকের চাহিদা থাকবে ততদিন যে কোনোভাবেই সরবরাহ অব্যাহত থাকবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন দীর্ঘমেয়াদে মাদক নির্মূলে নজরদারি বাড়াতে হবে সীমান্ত এলাকায়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। কলেজ পড়ুয়া দুই বন্ধু লালন ও রনি মোল্লা রাজশাহীর বানেশ্বর থেকে মোটরসাইকেলে করে যান কক্সবাজার থেকে যাত্রা করে বেশ কটি পুলিশ চেকপোস্টের মুখোমুখি হয় তারা, তল্লাশিও হয়। কিন্তু বিশেষ কায়দায় বাইকের তেলের ট্যাঙ্কের নিচে একটি প্রকোষ্ঠ বানিয়ে রাখা কয়েক হাজার ইয়াবার চালান চোখ এড়িয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। পরে বাড়তি সতর্কতা থেকে চাঁদপুরে এসে মোটরসাইকেল সহ লঞ্চে ওঠে তারা, কিন্তু শেষ রক্ষা হয় না, গ্রেফতার হয় সদরঘাটে। কক্সবাজারে হোটেলে থাকছি, হোটেল থেকে মাহাজনিক গাড়িটা দিছি, উনি গাড়িটা সেটিং করে আমাদেরকে দিছে, আবার আমরা চালায় আসছিলাম, চাঁদপুর দিয়ে আসছি, পরে লঞ্চ ঘাটে স্যাররা ধরছে। চালান আপনার কত করে দিত? 20 টাকা করে দিত, 20 টাকা দিত। শুধু এই ঘটনাই নয়, পাকস্থলিতে করে ইয়াবা পাচারের কৌশল রপ্ত করেছে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় শিশু কিংবা কিশোরদের। এই পদ্ধতিতে ইয়াবার ছোট ছোট পুটলি বানিয়ে পানি দিয়ে গিলে ফেলা হয়, পরে মিল্ক অব ম্যাগনেসিয়া সিরাপ খাইয়ে বায়ুপথে বের করা হয়। এছাড়া কাগজের কার্টুনের ভেতর বিশেষ কায়দায় লেয়ার বানিয়ে ফল কিংবা সবজির ভেতরে করে, কখনো শরীরের স্পর্শকাতর স্থানে করেও পাচার হচ্ছে ইয়াবা। ওরা কক্সবাজার থেকে আসতো, কিন্তু আমরা রিসিভ করতাম বাবাজার থেকে, নয়বাজার থেকে। আমাদের বস হইলো স্বপন ভাই, তাকে আমি একবার দেখছি, কিন্তু এখন আর আমি আর শহর পরে সে আর নাই। তোমার মাসে কত করে দিত? আমার মাসে 15,000 টাকা বেতন ধরছে। শুধু এভাবে অভিযান, গ্রেফতার কিংবা বন্দুক যুদ্ধে মাদক নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন জেগেছে খোদ পুলিশ কর্মকর্তাদের মনেও। এই জাতীয় ইনোভেটিভ রিস্ক তারা নিয়ে থাকেন এবং তারা এগুলোকে আনেন। তবে আমাদের সার্থকতার বিষয় হলো তারা যখনই একবার দুইবার এই ইনোভেশনে সফল হন, তৃতীয়বারের বেলা বা চতুর্থবারের বেলা অবশ্যই আমরা ইনফরমেশন পেয়ে যাই। ইতিমধ্যেই মাদক কিন্তু আমি বলবো মোর দেন 70% এটা নিয়ন্ত্রণে আমরা এনেছি। বাকি 30% নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের এই চাহিদা, ডিমান্ডটাকে কমাতে হবে। সামাজিক সচেতনতা এবং চাহিদা কমানোর ধারণার সঙ্গে একমত অপরাধ বিশ্লেষকরাও। সীমান্তে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এক শ্রেণীর অসৎ কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ধরনের অসৎ কর্মকর্তা, সেখান থেকে বন্ধ করা গেলেও কিন্তু সেটা অনেক কমে যাবে। ভারত থেকে যখন আসে, ভারতের সাথে তো আমাদের শত শত মাইল আমাদের সীমান্ত এলাকা, আবার মিয়ানমারেও কিন্তু আমাদের সীমান্ত এলাকা অনেক, সুতরাং সেই জায়গাগুলোতে নজরদারি অনেক বেশি বাড়ানো উচিত। পুলিশের তথ্য মতে গেল এক বছরে মাদক সংশ্লিষ্ট অপরাধে গ্রেফতার হয়েছে 3871 জন। মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে প্রায় 1000 জনকে, আর বন্দুকযুদ্ধে মারা গেছে 112 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আর্চারির খবর। 25 মার্চ থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 12 জন আর্চার। দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এতে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী। তীর গো ফর গোল্ড এর আওতায় দীর্ঘদিন থেকে অনুশীলন করে আসছে বাংলাদেশের আর্চাররা। 24 মার্চ এশিয়া কাপ আর্চারিতে অংশ নিতে থাইল্যান্ড যাবে বাংলাদেশ দল। এর আগে 2009 থেকে 2017 সাল পর্যন্ত প্রতিটি টুর্নামেন্টে পদক জিতেছে বাংলাদেশ। আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপও আশাবাদী ইতিবাচক ফলাফলের।
রাতের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৌলভীবাজারে বাগবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেলে হত্যার অভিযোগ, সহপাঠীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। ডাকসু ও হল সংসদ নির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দীর্ঘ ২৮ বছর পর প্রাণ ফিরেছে ছাত্র সংসদের উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ৯০ পার হওয়া এরশাদ আবারও পদক্ষেপ নিলেন ভাইয়ের বিরুদ্ধে। দলের কো চেয়ারম্যানের পর সরানো হলো সংসদে বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও। নতুন নাম রওশন এরশাদ। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশে সরকার একদলীয় শাসন চালাচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে দেউলিয়া দলটি, মন্তব্য হানিফের। এবং তৃতীয় ধাপে দেশের ১১৭ উপজেলায় ভোট গ্রহণ কাল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ চেয়ারম্যান নির্বাচিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ কঠোর অবস্থানে ইসি। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।